নতুন নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন নাসির উদ্দিন, আনোয়ারুল মাসুদ, তাহমিদা ও সানাউল্লাহ পেলেন কমিশনারের দায়িত্ব। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা, সড়ক ও রেলপথ অবরোধে ব্যাটারি চালিত রিকশা চালকরা চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। 2 দিন পর রাস্তাঘাটে আইসা রাস্তা বন্ধ, সবারই ভোগান্তি। এখন শ্রমিকরা তো দাবিটা করতেই পারে, এখন সরকার উচিত একটা সমাধান করে। এই পর্যন্ত প্রায় 1 ঘন্টার উপরে লাগছে। সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগানোর প্রতিশ্রুতি। কৃত্রিম সংকটে বাজার অস্থিতিশীলতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার, স্বস্তি না ফেরা পর্যন্ত চলবে টিসিবির কার্যক্রম। বগুড়ার বাজারে আলুর দাম চড়া, কৃষক বঞ্চিত হলেও ভোক্তারা গুনছেন 3 গুণ বেশি, ধানের দাম না পাওয়ায় হতাশ রাজশাহীর চাষিরা। এবং দেশ টিভিতে প্রতিবেদন প্রচারের পর বিএমডি এর গভীর নলকূপে অপারেটর নিয়োগে নতুন নীতিমালা স্থগিত, আদেশ হাইকোর্টের। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে আরও 4 কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। 4 কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন 2009 সালে অবসর গ্রহণ করেন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, খালেদা জিয়া কখন পৌঁছেছেন অনুষ্ঠানে এবং কি কি আয়োজন রয়েছে সেখানে জানাবেন আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ জুথি। আপনি জানেন যে সশস্ত্র বাহিনী দিবস 2024-এ কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি, এবং আপনি জানেন যে সেনাকুঞ্জে এই অনুষ্ঠানটি প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা একটু দেখাতে চাই যে মূল প্রোগ্রামটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং ক্যামেরাটি একটু ঘুরিয়ে দেখাতে চাই। এবং এখানে ইতিমধ্যে দেশের সামরিক বাহিনীর যে কর্মকর্তারা রয়েছেন তারা আছেন এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা সকলে আছেন। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতৃবৃন্দ রয়েছেন সকলে এসেছেন। একই সঙ্গে দীর্ঘদিন পর সশস্ত্র বাহিনীর এই সেনাকুঞ্জের এই অনুষ্ঠানটিতে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির নেতা কর্মীরা, বিএনপির সিনিয়র যেসব নেতারা রয়েছেন সকলে ইতিমধ্যে যোগ দিয়েছেন। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের যেসব প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবং এছাড়াও উপদেষ্টারা আমরা দেখেছি যে আইন উপদেষ্টা এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা থেকে শুরু করে একই সঙ্গে যুব ক্রীড়া উপদেষ্টা এবং অনেক প্রায় সকল উপদেষ্টাই কিন্তু ইতিমধ্যে সেনাকুঞ্জের এই অনুষ্ঠানটিতে এসে পৌঁছে গেছেন। সেই সঙ্গে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা সকলের একটি মিলন মেলায় পরিণত হয়েছে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটি। এবং আপনার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সকলের সাথে কুশল বিনিময় করছেন এবং আমরা লক্ষ্য করছি তিনি বেরিয়ে আসছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি স্টেজে যাচ্ছেন এবং সেখানে আজকে সশস্ত্র বাহিনী দিবস 2024-এর যে সালাম গ্রহণ অনুষ্ঠান সেখানে হয়তো সালাম গ্রহণ করবেন। মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে কিছুক্ষণের মধ্যে।
আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইতিমধ্যে যাচ্ছেন যে মূল মঞ্চটি রয়েছে সেখানে যাচ্ছেন এবং সেখান থেকে সশস্ত্র বাহিনী দিবসের যে মূল অনুষ্ঠানটি সেটি শুরু হবে এবং ইতিমধ্যে কিন্তু আপনাকে আমি আগেই বলছি যে এই সশস্ত্র বাহিনী দিবসের যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানকে ঘিরে একটি মিলন মেলায় পরিণত হয়েছে এবং এই অনুষ্ঠানে আপনি যদি বলি যে সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানটিতে আমরা লক্ষ্য করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের যে মূল মঞ্চ সেই মঞ্চে এসে পৌঁছে গেছেন। তার সঙ্গে রয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি রয়েছেন এবং তার সঙ্গে উচ্চপদস্থ আরো কর্মকর্তারাও রয়েছেন। ইতিমধ্যে জাতীয় সঙ্গীত বেজে উঠছে। আমরা লক্ষ্য করছি সশস্ত্র বাহিনী দিবসের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি চলছে, জাতীয় সঙ্গীত বাজছে সশস্ত্র বাহিনী অনুষ্ঠানে এবং সকলে সালাম গ্রহণ করছেন জাতীয় জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এবং সেনাপ্রধান নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান সকলে উপস্থিত রয়েছেন প্রদান করার জন্য Distinguished guests, now we would like to humbly request the Honorable Chief Advisor এখন কথা বলবেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান to উপদেষ্টা deliver his valuable মোহাম্মদ speech. ইউনূস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সশস্ত্র বাহিনী দিবসকে উপলক্ষ করে বাংলাদেশের সবাইকে সবার পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে সবার পক্ষ থেকে যে অত্যন্ত আনন্দ বোধ করছি আপনাদের সবাইকে দেখে। যে নক্ষত্ররা এখানে শরীক হতে পারেন নাই দেখে, আর যে নক্ষত্ররা এখানে শরীক হতে পারেন নাই
জায়গার অভাবে জায়গা দিতে পারেন নাই, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এবং যে নক্ষত্র সারা বাংলাদেশে ছড়িয়ে আছে তাদেরকে এখানে সবার পক্ষ থেকে আমরা সালাম জানাচ্ছি। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মানে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, 3 বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য, সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সশস্ত্র বাহিনীর এই শুভক্ষণে আমি সবাইকে জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। 1971 সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। এই কারণে 21শে নভেম্বর মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে উদযাপিত আসছে। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। এছাড়াও আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের, যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম 1971 সালের রণাঙ্গনে। মুক্তিযুদ্ধ চলাকালীন সেনা, নৌ এবং বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা মুক্তিকামী আপামর জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল, স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে অপ্রতিরোধ্য আক্রমণ চালিয়েছিল। মুক্তিযুদ্ধকে বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ফোর্সেসের অধীনে 11টি সেক্টর দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দিয়েছিল। 71 সালের 21শে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী যে যৌথ অভিযান শুরু করেছিল, 16ই ডিসেম্বর তা চূড়ান্ত বিজয়ে পরিণত হয়। 71-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সম্মানিত অতিথিবৃন্দ, স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সব সময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং তৎপরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে
সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তৎপরবর্তী সময়ে গত কয়েক মাসে প্রাকৃতিক দুর্যোগ ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে এসছে। এছাড়াও দেশের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ। আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। আজকের এই দিনে আমি স্বাধীনতার সূচনা লগ্ন থেকে অদ্যাবধি দেশের নিরাপত্তা, উন্নয়ন ও সন্ত্রাস দমনে নিয়োজিত থাকাকালে সশস্ত্র বাহিনীর শাহাদাত বরণকারী সদস্যদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। প্রিয় সুধীবৃন্দ, বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ। সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত ৩৬ বছর যাবৎ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা ৪৩টি দেশে ৬৩টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে ১২টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। আমরা তাদের জন্য একটা জোরে হাততালি দিই। এই জন্য আপনাদের আমাদের এবং আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। হেমন্তের এই বিকেলে উৎসবমুখর পরিবেশে আপনাদের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের উপস্থিতি আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণবন্ত মহিমান্বিত করেছে। আপনাদের উপস্থিতি আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। আপনারা সকলে যেন দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারেন সেই কামনা করছি। আমি আমার বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে দুটি কথা বলি। My dear friends who are attending this celebration, I would like to say a few words to you. I take the privilege to thank the excellencies and distinguished guests from our friendly countries for joining us to celebrate our Armed Forces Day. On this occasion, we gratefully recall the contribution of the people of our friendly nations during our War of Liberation. I'm also thankful for the excellent training, support and assistance provided to our armed forces by your countries. I hope you will continue to provide similar support in future as well. I must mention that it is a unique opportunity and great experience for our troops to work together with the global peacekeepers under the umbrella of the United Nations for the noble cause of world peace and stability. I assure full support to the United Nations in the global peace efforts by our armed forces. I thank you all for your kind presence.
প্রিয় সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। Thank you, Honorable Chief Advisor. এখন আমন্ত্রিত অতিথিদের চা চক্রে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Now, we would like to request দর্শক, সেনাকুঞ্জে ছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম, আমরা সেখানেই ছিলাম। দেখছেন দেশ জনপদ সংবাদ। কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গুটি কয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে টিসিবির পণ্য বিতরণ ও দ্রব্যমূল্য নিয়ে মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা একথা বলেন। বাজারে স্বস্তি না ফেরা পর্যন্ত টিসিবির কার্যক্রম চলবে বলেও জানান তিনি। এ সময় বিক্রেতাদের পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে ক্রয় বিক্রয় রসিদও সংরক্ষণ করতে জোর দেন বাণিজ্য উপদেষ্টা। তারা দেখেছেন যে বাজারে বেশ কিছু পণ্যে অলরেডি একটা পজিটিভ অবস্থান তৈরি হয়েছে। অলরেডি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আশা করি আলুর দামও শীঘ্রই নেমে আসবে। যতদিন না নামে ততদিন পর্যন্ত টিসিবি একেবারে নিবিড়ভাবে বাজারে থাকবে। আমরা অতদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত বাজারে একটা স্বস্তিজনক অবস্থা পরিপূর্ণভাবে না চলে আসে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর গভীর নলকূপ অপারেটর নিয়োগে নতুন নীতিমালা স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব যৌথ বেঞ্চে আদেশ দেন। হাইকোর্টের এই আদেশের ফলে অপারেটর নিয়োগের নতুন নীতিমালা করে জারি করা বিএমডিএ কর্তৃপক্ষ সার্কুলার কার্যকারিতা হারিয়েছে বলে জানান বাদী পক্ষের আইনজীবী গোলাম জাকারিয়া স্বপন। বিএমডি এর নতুন নীতিমালা অনুযায়ী অপারেটর হতে চাইলে জামানত বাড়িয়ে পুরুষের জন্য 20,000 টাকা ও নারীদের জন্য 15,000 টাকা করা হয়। এছাড়া নারী পুরুষ উভয়কে গভীর নলকূপের ঘরে রাতেও থাকা বাধ্যতামূলক করা সহ নলকূপ চালানোর সময়ও কমিয়ে দেওয়া হয়। নতুন এই নীতিমালা কৃষকদের জন্য হয়রানিকর, অলাভজনক ও ফসল উৎপাদন ব্যাহত হবে জানিয়ে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের পক্ষে হাইকোর্টে রিট করেন তানোর উপজেলার KM জুয়েল। এর আগে বিএমডি এর নতুন নীতিমালা ও কৃষকদের সমস্যা নিয়ে প্রতিবেদন প্রচার করেছিল দেশ টেলিভিশন। আইনের সাথে কিছু সাংঘর্ষিক বিষয় এগুলো নিয়ে ওরা সার্কুলার দিচ্ছে। এখন এই সার্কুলার আমরা স্টে করে দিচ্ছি। মিস্টার জাস্টিস ফাতেমা নজিব এবং জাস্টিস রেন্দ্রবিভূষণ ওনারা এই অর্ডার সার্কুলারটাকে স্টে করে দিচ্ছে এবং ডাইরেকশন দিয়ে দিচ্ছে। এই সার্কুলার মডিফাই করার জন্য ডাইরেকশনও দিয়ে দিচ্ছে, রুল দিয়েছে, স্টে দিয়েছে এবং ডাইরেকশন দিয়েছে। এই সার্কুলার আর কার্যকরী করতে পারবে না। দেখছেন দেশ জনপদ সংবাদ। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে শাহজাহান ওমর ঝালকাঠির রাজাপুরে প্রবেশ করতে চাইলে তার গাড়িতে হামলা হয়, আহত হন তিনি। পরে 10:30টার দিকে রাজাপুর থানায় এই ঘটনায় মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে আদালতে তোলা হয়। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি না করেই কারাগারে পাঠান কাঠালিয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজ বিনতে শহীদ। হবিগঞ্জের চুনারুঘাটে একটি হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ আদালতের এপিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম। হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। শরীয়তপুরে দুপক্ষের মারামারি থামাতে গিয়ে নিহত হয়েছেন একজন। বৃহস্পতিবার সকালে ডামাডা
উপজেলার 4 ভয়রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মোল্লা একই এলাকার মৃত মমিন আলী মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালামত সর্দার ও মিয়া চান সর্দারের পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তাদেরকে থামাতে এসে লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন নজরুল। পরে তাকে উদ্ধার করে ডামুডা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুরে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধদের চিকিৎসা ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহত ও আহতদের স্বজনরা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত নিহতদের পরিবার করা মামলার আসামিদের আগামী 72 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা। একই সঙ্গে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের দাবিও জানান। এতে নিহত কাউসার বাবা সহ শতাধিক আহতরা উপস্থিত ছিলেন। পরে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা। 72 ঘন্টার ভিতরে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। লক্ষ্মীপুর যারা আছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। যারা বাংলাদেশের ভিতরে আছে প্রত্যেককে যেন বর্ডারে আটকানো হয়, ওই প্রসেসিং করে নিতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের শহীদ ভাইদের পরিবার যারা আছে, শহীদ আপনাদের মা, সাব্বিরের মা বা অন্যান্য ফ্যামিলির যারা আছে শহীদদের, তাদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংস হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণহারে জামিন দেওয়া বিচারকদের প্রত্যাহারের দাবিতে দিনাজপুরে আদালত চত্বরে আলাদাভাবে বিক্ষোভ করছে দুটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরের দিকে প্রথমে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় গণহারে জামিন দেওয়া 2 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে 7 দিনের মধ্যে প্রত্যাহার সহ 3 দফা দাবি জানান তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুমকিও দেন। এদিকে পক্ষপাতহীন বিচারের দাবিতে দুপুরে আদালত প্রাঙ্গণে সচেতন দিনাজপুরবাসীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাগেরহাটে ইন্টার্নশিপ বহাল সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের ম্যাথস শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে খুলনা বাগেরহাট মহাসড়কের পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবরোধ করেন তারা। 30 মিনিট ধরে চলা অবরোধকালে যানজটের সৃষ্টি হলে সেনা সদস্যদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। তলোয়ারবিহীন সৈন্য যেমন কিছুই করতে পারে না, যুদ্ধক্ষেত্রে তেমন আমাদের যদি ইন্টারনি না থাকে তাহলে আমরা চিকিৎসা ক্ষেত্রে আমরা যা শিখবো তার যথাযথ প্রয়োগ আমরা শিখতে পারবো না। অতএব আমাদের ইন্টার্নি অতীব জরুরি। আমাদের অনতিবিলম্বে আমাদের ইন্টার্নশিপ বহাল আমাদের চলমান নিয়োগ দেওয়া হোক এবং এটা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমরা দীর্ঘ 13 বছর ধরে যে সরকারি আসছে, যারাই দায়িত্ব পালন করছে, এমনকি বাগেরহাট ম্যাচে আপনারা খোঁজ নিয়ে দেখবেন স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত আসছে, তারা আমাদেরকে শুধু রেজুলেশন দিয়েছে, রেজুলেশন উপরে রেজুলেশন দিয়েছে, কিন্তু আমাদের দাবিগুলো মানা হচ্ছে না। দেখছেন দেশ জনপদ সংবাদ। সর্বসাধারণ ও পথ শিশুদের জন্য বিনামূল্যে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দর্শক, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ তারেক রহমান। তারেক, কেমন উচ্ছ্বাস দেখছেন আসলে সবার মাঝে? জি, আপনি যেমনটি বলছিলেন যে শীত মৌসুম আসলেই কিন্তু চতুর্দিকে বিভিন্নভাবে পিঠা উৎসব, পিঠার আমেজ কিন্তু তৈরি হয় এবং পাড়া মহল্লা থেকে শুরু করে প্রতিটি বাড়িতে কিন্তু এই পিঠা উৎসবে পরিণত হয়। সেই পথ শিশু এবং সাধারণ মানুষকে কিন্তু বিনামূল্যে সেই সুযোগ সুবিধা দিতে এবং পিঠা উৎসবে তাদেরকে অন্তর্ভুক্ত করতে আজকে কিন্তু বিনামূল্যে পিঠা উৎসবের আয়োজন করেছে রুট অফ লাইফ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা কিন্তু দুপুর 2টা থেকে শুরু করে এখন পর্যন্ত তারা কিন্তু সেই পিঠার কার্যক্রম তারা চালিয়ে আসছে। আপনাকে একটু বলে রাখি এখানে পথ শিশুদেরকে তারা পিঠা খাওয়াচ্ছেন এবং বিনামূল্যেই কিন্তু তারা এই শিশুরা কিন্তু এসে কিন্তু পিঠা খেয়ে যাচ্ছেন। শুধু শিশুরা না, আবার বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সকলেই কিন্তু এই পিঠা খাচ্ছেন এবং তারা তাদের অনুভূতি ব্যক্ত করছেন। আমরা একটু জানতে চাই একজনের কাছ থেকে, আসলে এই যে পিঠা উৎসবের আপনারা আয়োজন করেছেন, আসলে এই আয়োজনটা আপনাদের কেন ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন
রুট লাইফের উদ্যোগে আজকে বিনামূল্যে পিঠা বিতরণ উৎসব 2024। ইতিমধ্যে রুট লাইফের প্রধান উপদেষ্টা মানবিক ডাক্তার মোহাম্মদ মাহফুজ রায়হান স্যার উপস্থিত ছিলেন পিঠা উৎসব। আজকে আমরা আমাদের এই অত্র সংগঠনটি বিনামূল্যে ছোট বাচ্চা, শিশু এবং বয়স্ক যারা হচ্ছে যে আমাদের পিঠা খেতে এসেছে, অনেক ভিড় এবং জাঁকজমট ভাবে আমাদের এই অত্র সংগঠনটি বিনামূল্যে, বিনা পয়সায় সকল স্বেচ্ছাসেবীদের সহযোগিতা এবং আমাদের উপদেষ্টা মন্ডলীর সহযোগিতা আজকে বিনামূল্যে পিঠা উৎসব 2024 উদযাপন করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। জি, আপনি শুনছিলেন কি যে এই যে রুট অফ লাইফ নামে যে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই যে পিঠা উৎসবের আয়োজন করেছে, দুপুর 2টা থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত চলবে এই পিঠা উৎসব। এবং এখান থেকে কিছুক্ষণ পরে কিন্তু যে পথ শিশুদের মাঝে মেডিকেল মোড় এবং রেল স্টেশন, বাস স্ট্যান্ড এসব এলাকাতে গিয়েও কিন্তু তারা শিশুদেরকে পিঠা খাওয়াবেন বলে আমাদেরকে আয়োজকরা জানিয়েছিলেন। যে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন মোহাম্মদ তারেক রহমান। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।